আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আমাদের কি সৃজনশীল নাম্বার 2 নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের দ্বিতীয় সৃজনশীলটা কি বলতেছে আমরা একটু পড়ি, তারপরে একটু কি আনসার করার চেষ্টা করি। 2 নম্বরটা বলতেছে মাইশা সুইডেনে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় বসবাস করে। তো দেখো আমাদের এখানে দুইটা একটা অক্ষাংশ দিয়ে দিছে, কি অক্ষরেখা, আর একটা হচ্ছে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা দিয়েছে। এটা কি বলতো, এটা পূর্ব দিকে। এবং বলতেছে 25শে সেপ্টেম্বর তারিখে তিনি সুইডেনের স্থানীয় সময় ভোর 6টায় কি ক্যানবেরার 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এবং 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো এই দেখো এটা আমাদের 150 ডিগ্রি হচ্ছে কি ক্যানবেরা দ্রাঘিমা দিয়েছে এবং বসবাসরত ছোট বোন মালিহাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এখন মালিহার কথা প্রসঙ্গে তাকে জানায় আগামী 28শে ডিসেম্বর তারিখে সে সুইডেনে বেড়াতে যাবে। এখন কি মালিহা তার কথা প্রসঙ্গে বলে যে আগামী 28শে ডিসেম্বর সে সুইডেনে বেড়াতে যাবে। এখন আমাদের বলতেছে কি দেখো সৌরদিন কাকে বলে, কি যে সৌরদিন কাকে বলে আমাদের কি পৃথিবীর। তো বলতেছে পৃথিবীর নিজ কক্ষের ওপর সম্পূর্ণ পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে। কি বলতেছে, পৃথিবী নিজ কক্ষের ওপর পূর্ণ আবর্তন। এখন পূর্ণ আবর্তন বলতে কি বোঝাতেছে, মনে করো যে আমাদের এটা পৃথিবীর কক্ষপথ, এটা হচ্ছে সূর্য, তো সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীতেও কি আবর্তন হচ্ছে। তো আবর্তন বলতে কি বোঝাইতেছে, মনে করো যে পৃথিবীর এই যে এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে আবর্তন হতে হতে এই যে এইখানে যে আবার আসতেছে, এই যে পুরো যে সময়টা আর পুরো যে সময়টা লাগতেছে, এই গতিটাকে আমরা বলতেছি কি আহ্নিক গতি বলতেছি। এই আহ্নিক গতি একটা আবর্তন করতেছে, এই আবর্তনটাকে আমরা বলতেছি একটা খুব পূর্ণ আবর্তন। এই পূর্ণ আবর্তনকে বলা হয় এক সৌরদিন। কি বলতেছি আমরা, এই পূর্ণ আবর্তনকে বলা হয় এক সৌরদিন। তো পৃথিবী এভাবে পূর্ণ আবর্তন, দেখো পৃথিবী প্রতিনিয়ত এইভাবে কি করতেছে, পরিক্রমণ করতেছে। এই পরিক্রমণটাকে আমরা পুরো বলতেছি বার্ষিক গতি। আর এই যে সময়টা লাগে 365 বছর, এই 365 বছর সময়টাকে আমরা বলতেছি কি সৌর বছর বলা হয়। আর একদিনে যে সময় লাগে পৃথিবীর নিজ কক্ষের উপর যে পূর্ণ আবর্তন করছে, এটাকে আমরা বলতেছি এক সৌরদিন বলতেছি। এরপরে আমাদের 2 নম্বর প্রশ্ন বলতেছে অধিবর্ষ বা লিপিয়ার বলতে কি বোঝায়। কি অধিবর্ষ বা লিপিয়ার বলতে কি বোঝায়, বলতেছে অধিবর্ষ বলতে 366 দিনের বছর হওয়াকে বোঝাইতেছে। আমরা জানি যে সাধারণত 365 দিনে আমাদের কি এক বছর হয়, আর অধিবর্ষ বলতে বোঝাতেছে 366 দিনে এক বছর হওয়াকে। এখন আমরা বলতেছি যে সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তো দেখো এটা আমাদের হচ্ছে কি যে এক্সাক্ট টাইম, যে পৃথিবীর সময় লাগে 365 দিন কত 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তো এই সময়কে বলা হতেছে আমরা যে এক সৌর বছর। কিন্তু ইংরেজিতে গণনার সুবিধার্থে আমরা কি 365 দিনকে বলা হয় এক সৌর বছর গণনা করা হয়, এবং প্রতি চতুর্থ বছরে একদিন বাড়িয়ে 366 দিনে এক সৌর বছর গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে কি হয়ে যায় 29 দিনে হয় ধরা হয়। এরূপ বছরকে অধিবর্ষ বলে। তো দেখো এইভাবে 28 দিনের পরিবর্তে 29 দিন আমাদের কিভাবে হলো। তো দেখো আমরা জানি যে প্রতি 4 বছর পর পর আমাদের কি অধিবর্ষ বা লিপ ইয়ার থাকে। আমরা বলতেছি পৃথিবীকে সময় লাগে কতদিন বলতো পরিক্রমণ করতে, যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তো দেখবো এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড আমাদের প্রতি বছর যে একটা করে হচ্ছে কি থেকে কম থেকে যাচ্ছে। আমরা বলতেছি 365 দিন এক বছর গণনা করছি, কিন্তু 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড গণনা করতেছি না। তো এটাকে যখন তুমি 4 দিয়ে গুণ দিবা, তো দেখবা যে 4 দিয়ে গুণ দিলে দেখবা যে একদম 23 ঘন্টা 48 মিনিট এমন সামথিং আসে। তো এটাকে আমরা বলতেছি কি একদিনের সমান, কতদিন একদিনের সমান 24 ঘন্টা আসে। তো এই 24 ঘন্টাকে আমরা বলছি কি একদিন। তার জন্য প্রতি 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন করা হয়। তো এরূপ বছরকে আমরা বলতেছি অধিবর্ষ বা লিপ ইয়ার, ইংরেজিতে কি বলতেছি লিপ ইয়ার বলতেছি। এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, গ নম্বর বলতেছে যে ক্যানবেরার স্থানীয় সময় কয়টায় মাইশা টেলিফোন করেছিল। এখন আমরা দেখি যে আমাদের দুইটা স্থানে দ্রাঘিমা দিয়ে আছে। দেখো আমাদের দুইটা স্থানে কি দিয়ে আছে, দ্রাঘিমা দিয়ে আছে। আমরা বলতেছি যে সুইডেনের দ্রাঘিমা কত ডিগ্রি, 15 ডিগ্রি পূর্ব দিক। দেখো কি 15 ডিগ্রি পূর্ব, এই যে এটা হচ্ছে আমাদের কি মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা থেকে এটা আমাদের পূর্ব দিক, কি দিক এটা পূর্ব দিক। তো আমরা বলছি 15 ডিগ্রি পূর্ব, মনে করো যে এটা আমাদের 0 ডিগ্রি দ্রাঘিমা, আর এখানে মনে করো যে আমাদের এটা 15 ডিগ্রি, কি এটা 15 ডিগ্রি। দেখবো এটা আমাদের মনে করো যে 15 ডিগ্রি। আর আরেকটা বলছে কি 150 ডিগ্রি, ক্যানবেরা দ্রাঘিমা কত ডিগ্রি 150 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি একটু দূরে হবে। মনে করো যে এটা আমাদের 150 ডিগ্রি, এটা আমাদের কি 150, আর এটা হচ্ছে মনে করো যে আমাদের কি এটা আমাদের হচ্ছে কি 15 ডিগ্রি পূর্ব। এখন বলতেছি যে আমরা দুইটাই পূর্ব দিক দিয়ে আছে দ্রাঘিমা,
কি দুইটাই পূর্ব দিক, এটা পূর্ব দিক, এটা পূর্ব দিক, তাহলে আমার দুটো পূর্ব দিক হলে কি দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করি। তাহলে আমরা লিখবো যে উক্ত স্থান দুটি দ্রাঘিমার পার্থক্য কি 150 থেকে 15 বিয়োগ করে দেওয়ার পরে কত থাকলো 135 ডিগ্রি থাকলো। কত ডিগ্রি 135 ডিগ্রি। এখন আমরা জানি যে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য কত মিনিট হয় বলো তো 4 মিনিট হয়। তাহলে আমরা বলতেছি যে 135 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য সময় পার্থক্য হবে কত 135 ডিগ্রি গুণিত 4 মিনিট, তাহলে কত হবে তাহলে 9 ঘন্টা, কি প্রায় 9 ঘন্টা। দেখো 540 মিনিট বলতেছে আমরা 9 ঘন্টা। এখন আমরা বলতেছি যে সুইডেন এবং ক্যানবেরা উভয় পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। কি উভয় কোন দ্রাঘিমায়, দেখো পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। যে সুইডেন এবং এই যে এইখানে মনে করো যে আমাদের কি যে ক্যানবেরা উভয় কি পূর্ব দ্রাঘিমা অবস্থিত, তবে উল্লেখিত দ্রাঘিমা রেখার মান অনুযায়ী ক্যানবেরা সুইডেনের পূর্বে অবস্থিত। এখন দেখো আমরা বলতেছি যে এটা আমাদের কি এটার অবস্থান কি বলতো, এটা হচ্ছে আমাদের বললাম যে এটা হচ্ছে যে সুইডেন, কি সুইডেন, আর এটা হচ্ছে আমাদের কি ক্যানবেরা, এটা হচ্ছে আমাদের ক্যানবেরা। এখন আমরা বলতেছি যে আমাদের চাইতেছে যে ক্যানবেরার সময় বেশি হবে। এখন বলতেছে যে ক্যানবেরার স্থানের সময় নির্ণয় করতে দিছে, কি ক্যানবেরার স্থানের সময় নির্ণয় করতে দিছে। তাহলে আমরা বলতেছি যে দেখো এটা হচ্ছে আমাদের সুইডেন আর এটা হচ্ছে কি ক্যানবেরা। এখন বলো তো এই সুইডেন থেকে ক্যানবেরা কোন দিকে অবস্থিত, মনে করো যে সুইডেন এখানে আর ক্যানবেরা এখানে, তাহলে এই সুইডেন থেকে ক্যানবেরা পূর্ব দিকে না, এই যে হাতের ডান দিক মানে কি পূর্ব দিকে অবস্থিত। তো পূর্ব দিকে হলে আমরা কি হয় জানি সময় বেশি হয়, আর সময় বেশি হলে কি যোগ করতে হয়। তাহলে আমরা বলতেছি যে সুইডেন এবং ক্যানবেরা উভয় পূর্ব দ্রাঘিমা অবস্থিত, তবে উল্লেখিত দ্রাঘিমা রেখার মান অনুযায়ী কি ক্যানবেরা সুইডেনের পূর্বে অবস্থিত। তাই ক্যানবেরার সময় কি হবে বলতো, তাই ক্যানবেরার সময় বেশি হবে। তো দেখবা যে আমাদের হচ্ছে ক্যানবেরা রাজধানী মানে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে কি ক্যানবেরা। তো দেখবা যে আমাদের বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমা অবস্থিত বলতো, আমাদের বাংলাদেশ হচ্ছে কি 90 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত। কত ডিগ্রি 90 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত। এখন বাংলাদেশ থেকে আরো পূর্বের অনেকগুলো দেশ আছে, যেমন জাপান আছে, তারপরে আছে কি আছে চীন আছে, তারপরে দেখবা যে বিভিন্ন আছে আরো আছে লাওস আছে, তারপরে ইন্দোনেশিয়া দেখবা, তারপরে দেখবা হচ্ছে কি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে কি এই দেশগুলো দেখবা যে বাংলাদেশের চেয়ে কি আরো হচ্ছে কি এদের সময় আরো বেশি, মানে কি পার্থক্য বেশি। আমরা জানি এই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে যত যাব সময় পার্থক্য তত বাড়তে থাকবে, আর মূল মধ্যরেখা থেকে যত এদিকে যাব তো সময় পার্থক্য তত কমতে থাকবে। তার জন্য দেখবা যে মূল মধ্যরেখা আমাদের কি নিউ ইংল্যান্ড অবস্থিত, মানে কি আমাদের নিউ ইংল্যান্ডের থেকে আমাদের সময় পার্থক্য দেখবা যে কি 6 ঘন্টা এগিয়ে থাকি লন্ডন থেকে। তাহলে আমি বলছি কি যে ক্যানবেরার স্থানের সময় ভোর 6টা যোগ আর 9 ঘন্টা পাইলাম আমরা ওখান থেকে, এই যে 9 ঘন্টা, তাহলে এই 9 ঘন্টার সাথে যোগ করে দেবো, তাহলে কি বিকেল 3টা। তাহলে আমরা বলতেছি যে অর্থাৎ ক্যানবেরার স্থানের সময় 25শে সেপ্টেম্বর বিকেল 3টায় মায়েশা টেলিফোন করেছিল। ঠিক আছে এটা। এরপর আমাদের ঘ নম্বর আনসারটা কি বলতেছে একটু দেখি। তো ঘ নম্বর কোশ্চেনটা বলতেছে যে নাম আলিহার বেড়াতে যাওয়ার তারিখ। এখন আমাদের বলতেছে দেখি আগে কোশ্চেনটাকে পড়ি একটু। কোশ্চেনটা বলতেছে যে মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুটি স্থানে কি একই ধরনের ঋতু বিরাজ করবে কিনা। বলতেছে দুটি স্থানে কি একই ধরনের ঋতু বিরাজ করবে কিনা। আমরা দেখলাম যে দুটি স্থানে দেখো দুই দিক গোলার্ধে অবস্থিত, একটা উত্তর গোলার্ধে ছিল একটা দক্ষিণ গোলার্ধে ছিল, কি একটা উত্তর গোলার্ধে একটা দক্ষিণ গোলার্ধে। এখন যখন বলতেছি যে একটা উত্তর গোলার্ধে একটা দক্ষিণ গোলার্ধে হলে কি দুই ধরনের ঋতু বিরাজ করবে। মনে করো যে এই গোলার্ধে যদি আমাদের গ্রীষ্মকাল হয়, কি বলতেছি এই গোলার্ধে যদি গ্রীষ্মকাল হয়, এই গোলার্ধে দেখবা কি ওটা হয়ে যাবে কি শীতকাল হয়ে যাবে, অপর গোলার্ধে কি হয়ে যাবে শীতকাল হয়ে যাবে। আবার এই গোলার্ধে যদি কি আমাদের এই গোলার্ধে যদি আবার শীতকাল থাকে, এই গোলার্ধে গ্রীষ্মকাল হয়ে যাবে। তো এই গোলার্ধে যদি আবার কি শরৎকাল থাকে, দেখো শরৎকাল থাকে, এই গোলার্ধে দেখবা যে হচ্ছে কি বসন্তকাল হয়ে যাবে, কি হয়ে যাবে বসন্তকাল হয়ে যাবে। আবার এই গোলার্ধে যদি বসন্তকাল থাকে তাহলে এই গোলার্ধে কি শরৎকাল হয়ে যাবে, মানে কি বিপরীত ঋতু বিরাজ করবে। দুই গোলার্ধে সবসময় বিপরীত ঋতু বিরাজ করবে, কোনো সময় দুই গোলার্ধে সেম ঋতু মানে একই ঋতু বিরাজ করবে না। তো আমরা দেখি কোশ্চেনটা আবার আনসারটা দাঁড়াও। তো ঘ নম্বর আমরা কি বলতেছি না মালিহার বেড়াতে যাওয়ার তারিখে অর্থাৎ 28শে ডিসেম্বর সুইডেন এবং ক্যানবেরার একই ধরনের ঋতু বিরাজ করবে না। আমরা বলতেছি কি যে একই ধরনের ঋতু বিরাজ করবে না, কারণ হচ্ছে যে উদ্দীপক অনুযায়ী আমরা জানি যে সুইডেন 65 উত্তর অক্ষরেখা অবস্থিত, 65.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, মানে কি উত্তর অক্ষরেখা মানে কি আমাদের উত্তর গোলার্ধে অবস্থিত, কি উত্তর গোলার্ধে অবস্থিত এবং উত্তর গোলার্ধে অবস্থিত অর্থাৎ উত্তর গোলার্ধে বলতেছে। এবং অন্যদিকে ক্যানবেরা 35 ডিগ্রি
দক্ষিণ গোলার্ধে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে কি দক্ষিণ অক্ষরেখা অথবা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখন বলতেছে যে 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। আমরা জানি যে 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। দেখো এই যে 22শে ডিসেম্বর সূর্যের এই দক্ষিণায়নের শেষ দিন, এই সময় সূর্যের অবস্থান থাকে কি রেখা বরাবর জানো? মকরক্রান্তি রেখা বরাবর। কি রেখা বরাবর? মকরক্রান্তি রেখা বরাবর। বলতেছে সূর্যের দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা বরাবর লম্বভাবে কিরণ দেয়। কিভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়, একদম লম্বভাবে কিরণ দেয়। তাহলে বলতেছে যে দেখো লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানে দিন বড় এবং রাত ছোট হয়। কি বলতেছি? যেখানে লম্বভাবে কিরণ দিবে সূর্য, সেখানে দেখবা যে কি দিনের তাপমাত্রাটা বেড়ে যাবে, তার জন্য আমরা বলতেছি কি দিন সেখানে বড় হবে এবং দিন বড় হয়, এবং কি যদি দিন বড় হয় তাহলে রাত ছোট হবে অবশ্যই। বলতেছে এই তারিখে 1.5 মাস পূর্বে এবং কি 1.5 মাস পূর্বে এবং পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। কি 1.5 মাস পূর্বে এবং পরে কি হয় আমরা জানি, এই পুরো 3 মাস দক্ষিণ গোলার্ধে কি হয়? গ্রীষ্মকাল বিরাজ করে। দেখো যে আমরা বলতেছি কি এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে, তাহলে অপর গোলার্ধে অবশ্যই কি তাহলে শীতকাল বিরাজ করবে। এখন বলতেছে অন্যদিকে 22শে ডিসেম্বর সূর্যের উত্তর গোলার্ধে সূর্য হতে সবচেয়ে দূরে থাকে। এখন আমরা বলছি দেখো যে এই সময় সূর্যের অবস্থান থাকে আমরা কোথায় দেখছি, যে মকরক্রান্তি রেখা বরাবর। এই সময় দেখবা উত্তর গোলার্ধ থেকে সূর্য দূরে সরে গেছে। কি দূরে সরে গেছে দক্ষিণ গোলার্ধের দিকে, তখন সূর্য কি আমরা বলতেছি কি এই রেখা থেকে সূর্য কি চলে গেছে বলতো? দূরে সরে গেছে। তো দূরে সরে যাওয়ার কারণে আমরা বলতেছি সেই স্থানে কি সূর্য তির্যকভাবে কিরণ দেয়। কিভাবে কিরণ দিতেছে? তির্যকভাবে কিরণ দিতেছে, মানে কি একটু বাঁকাভাবে তির্যকভাবে কিরণ দেওয়ার ফলে আমরা বলতেছি সেই স্থানে কি যে দেখবো যে সেই স্থানে তির্যকভাবে কিরণ দেওয়ার ফলে এই স্থানে কি যে শীতকাল হয়, মানে কি দিনের দৈর্ঘ্যটা কমে আসে। কি দিনের দৈর্ঘ্যটা কমে আসে আর রাত বড় হয়ে যায়। আমরা জানি যে শীতকালে দিনের দৈর্ঘ্যটা বেড়ে যায় আর রাত ছোট হয়ে যায়, তার জন্য আমরা বলছি ওই স্থানে কি শীতকাল বিরাজ করবে। এখানে আবার বলতেছে যে মালিহা 28শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে দেখো যে কি 28শে ডিসেম্বর তারিখে সুইডেনে বেড়াতে যাবে এবং 22শে ডিসেম্বর 1.5 মাস পূর্বে এবং পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে কি থাকবে? শীতকাল থাকবে। যেহেতু সুইডেন উত্তর গোলার্ধে এবং ক্যানবেরা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেহেতু মালিহা বেড়াতে যাওয়ার তারিখ দুটি স্থানে একই ধরনের ঋতু বিরাজ করবে না। আমরা বলতেছি কি দুই ধরনের ঋতু বিরাজ করবে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই পাঠ্য বইয়ের এই হচ্ছে কি সৃজনশীল নিয়ে আলোচনা করে ফেললাম। পরবর্তীতে তোমাদের আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।